আজ আপনাদের চতুর্থ ক্লাস। গত ক্লাসে আমরা ইলাস্ট্রেটরের বেসিক বিষয়গুলো দেখছিলাম, সিলেকশন টুল দেখছিলাম। আজ আমরা দেখব টুল প্যানেল কাস্টমাইজেশন, হচ্ছে ডিরেক্ট সিলেকশন। আগে দেখছি সিলেকশন, এবার হচ্ছে ডিরেক্ট সিলেকশন। এরপর রেক্ট্যাঙ্গেল বক্স সিলেকশন, বক্স, এগ, ম্যাঙ্গো। এইগুলো আসলে প্র্যাকটিসের বিষয়। এগুলো আজকে আমরা ভালোভাবে আয়ত্তে আনবো। সবাই একটু মনোযোগী হন। আমি ইলাস্ট্রেটরটা ওপেন করলাম, করার পর ওপেন নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার পরে আমি আরেকবার আপনাদের রিমাইন্ড করিয়ে দিই যে আসলে এখান থেকে আপনি বিভিন্ন মাপের আর্টবোর্ড নিতে পারবেন। আর্টবোর্ড বলতে একটা বিজনেস কার্ড যার সাইজ হয় 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আপনি এখান থেকে চাইলে সেটা এখান থেকে নিতে পারবেন। এই যে এখান থেকে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চির একটা বিজনেস কার্ডের সাইজ নিতে পারবেন। তো আমরা বেশিরভাগ সময় কাজের ক্ষেত্রে পিক্সেল ব্যবহার করব, আর আর্টবোর্ড 1000 বাই 1000 নেওয়ার চেষ্টা করব সব সময়, তাহলে কাজ করে সুবিধা হবে। সুবিধা বলতে অনেক সময় কি হয়, আমরা মুভ করতে গেলে অনেক বেশি সরে যায় কিংবা কম সরে। এই জিনিসটার কারণ হচ্ছে এই পিক্সেলের বিষয়। পিক্সেল বেশি নিলে সরালে একটা কোনো অবজেক্ট যদি আমি অ্যারো চিহ্ন বা কোনোভাবে সরাতে চাই, তাহলে সেটা খুব কম সরবে। আবার যদি আমি পিক্সেল কম নিয়ে ফেলি, মানে 100 পিক্সেল বা 100 পিক্সেলের আর্টবোর্ডে কাজ করি, তাহলে অল্প একটু সরাইলেও অনেক বেশি সরে যাবে, কিংবা অল্প একটু সাইজ বাড়ালেও অনেক বেশি সাইজ বড় হয়ে যাবে। এই কারণে একটা স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 1000 বাই 1000 পিক্সেলের আর্টবোর্ড। এর উপরে এই কারণে নেওয়া হয় আর্টবোর্ডটা। এবার আমরা গত ক্লাসে এই সিলেকশন টুলটা দেখেছি এবং এই রেক্ট্যাঙ্গেল বক্সের ভিতরে এই যে এলিপস, রেক্ট্যাঙ্গেল, এগুলো দেখছি, তাই না? আজকে আমরা দেখবো যে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। ডিরেক্ট সিলেকশন টুলের এটা ভালোই কাজে লাগে, অনেক বেশি জরুরি একটা টুল। ডিরেক্ট সিলেকশন টুলের ভিতরে আরেকটা আছে গ্রুপ সিলেকশন টুল। এটা আমাদের দরকার হয় না, এটা অন্যভাবে আমরা কাজ করতে পারবো, ওইটা আমাদের কাজের না। আমাদের ডিরেক্ট সিলেকশনটা বেশি কাজের। তো আমরা প্রথমে অনুযায়ী আমি হচ্ছে টুলস প্যানেল কাস্টমাইজেশন দেখি, আগে প্রথমে দেখাই। দেখেন, টুল হচ্ছে এই যে বাম পাশের, এগুলো হচ্ছে টুলস। টুলস এখানে কলম আছে, যে লেখার জন্য আছে, এখানে ইরেজার আছে, অনেক ধরনের টুলস আছে। এগুলো আমাদের ডিজাইন করার জন্য খুব বেশি জরুরি এগুলা। এখন আমরা এইটা কাস্টমাইজেশন করতে পারি কিভাবে? এই যে অ্যারো চিহ্নে ক্লিক করে এখানে এক লাইনে করা যেতে পারে, আবার এখানে ক্লিক করে 2 লাইন করা যাচ্ছে। এটা আমি গত ক্লাসেও যেন দেখাইছি। তারপরে এটা সরানো যায়। এই জিনিসটা অনেকে হচ্ছে এগুলো কোনো কারণে সরে আসলে আর বাম পাশে সেট করতে পারে না। তো এটা আবার সেট করবেন কিভাবে? এই যে উপরের দিকে এখানে কালো জায়গায় ক্লিক করে আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে যদি টানাটানি করেন, মানে আমি লেফট বাটন এখনো ছাড়িনি, মাউসের লেফট বাটন এখন ছাড়িনি, আমি এটা এবার যদি এই বাম পাশে এই জায়গায় নিয়ে যাই, এখনও ছাড়িনি, যখন ব্লু হয়ে যাবে তখন যদি ছেড়ে দিই তাহলে এখানে পারফেক্টলি সেট হয়ে যাবে। এরপর এটা হচ্ছে ট্যাব। এই ট্যাবটা কোনো কারণে আপনি যদি টেনে এইদিকে নিয়ে চলে আসেন, ট্যাব মাল্টিপল ট্যাবে কাজ করা যায়। আবার এই ট্যাবটা, শুধুমাত্র এই ট্যাবটা আমরা চাইলে বড় করে ফেলতে পারবো, তাহলে কোনো টুলস প্যানেল কিছুই দেখা যাচ্ছে না। তো আমি আবার এটা ছোটো করলাম, করে আমি এর সাথে সেট করে নিলাম। কোনো কারণে যদি আপনার এইদিকে সরে আসে, তাহলে কি করবেন? এটা এই যে এই উপরে যে বর্ডারটা আছে, এখানে ক্লিক করে ধরে এই জায়গা আবার সেট করতে পারবেন যখন ব্লু হয়ে যাবে। আবার একই সাথে আমরা মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি। দেখেন, আমি আরেকটা ট্যাব নিয়েছি, এই একটা ট্যাব, এই একটা ট্যাব, 2টা ট্যাবে আমি চাইলে একটা জায়গায় লোগো করলাম আর একটা বিজনেস কার্ড করলাম। একই সাথে 2টা প্যানেলে কাজ করা যাবে, একাধিক প্যানেলে কাজ করা যাবে। প্যানেল বলতে এগুলো ট্যাব বলে, সরি, এটা ট্যাব। এবার এইগুলো হচ্ছে প্যানেল। এইগুলোর কাজ আমরা এক এক করে দেখব সব কিছু। এগুলো আমাদের এখানে সব নাই। এখানে এই প্যানেলগুলো কোনো কারণে যদি সরে যায়, ধরেন আমি অ্যালাইনমেন্টের এই প্যানেলটাকে আমি কেটে দিচ্ছি, এই যে টান দিয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে এটা আমি কেটে দিলাম। এটা আমি পাবো কোথায়? আবার উইন্ডো থেকে অ্যালাইন, এই যে অ্যালাইন প্যানেলটা নিয়ে আসলাম এবং এটা আমি ডান সাইডে চাইলে এইভাবে সেট করতে পারবো। যখন এই যে ব্লু হচ্ছে
এই যে এখানে সেট করলে এটা আলাদাভাবে হবে, এই যে এটা আলাদাভাবে হলো, কিন্তু আমি চাচ্ছি যে এর নিচে থাকবে। তাহলে কি করব, এই এখানে সেট করে দিলাম। এরপর কোন প্যানেল আমি দেখাচ্ছি, এগুলো সব ছোট ছোট লাগছে, আমি এখানে ক্লিক করলে এটা বড়ভাবে দেখা যাবে। তো আমার কাছে সুবিধা মনে হয় যে প্যানেলের কাজ করবে সেখানে একটা ক্লিক করবো, বাম পাশে সেটা ওপেন হবে। এইভাবে কাজ করলে আমার কাছে সুবিধা মনে হয়। আপনারাও সব রকমভাবে দেখবেন, যেটা আপনাদের সুবিধা মনে হবে সেইভাবে আপনারা এগোতে থাকবেন, কাজ করবেন। আচ্ছা, এখন আমরা প্যানেল কাস্টমাইজেশন দেখলাম মোটামুটি। এগুলো যদি কোনো কারণে এদিক সেদিক সরে মরে যায় আপনারা আবার সেট করতে পারবেন। এবার আমরা পরের স্টেপে যাই, ডিরেক্ট সিলেকশন টুল। আচ্ছা, আমার মনে হয় আপনাদের একটু ওই কাস্টমাইজেশন একটু করা উচিত। আপনারা, আমি এক এক করে বলি কি কি করবেন। এই যে এগুলো একটু, এই যে এগুলো এরম করে দেখবেন, 1 লাইন 2 লাইন, এরপর এটা টান দিয়ে ফাঁকায় নিয়ে আসবেন, আবার এটা এখানে সেট করবেন। এই প্রথমত এটা করবেন। আচ্ছা, এটা আগে করেন, তারপরে এক এক করে বলবো, এগুলো আপনারা করেন। নিজে হাতে না করলে এগুলো আসলে শুধু দেখলেই শেখা যায় না। আচ্ছা, এই জন্য সব নিজে থেকে দেখে করতে হবে। এবার দেখেন, আমরা একই সাথে 2টা আর্টবোর্ড নেওয়ার চেষ্টা করি। মানে এখানে একটা রয়েছে, ফাইল থেকে নিউ, আমরা একটা অন্য মাপের, এই যে ডান সাইডে অন্য একটা মাপ পাইছি, এখান থেকে অন্য একটা মাপের, কিংবা নিজে থেকে লিখে দেন। দেখেন 2টা ট্যাব নিয়ে দেখান, উপর থেকে 2টা ট্যাব নেন, ফাইল থেকে নিউ। আচ্ছা, এদিকে খেয়াল করেন, নতুন ট্যাব তো সবাই নিতে পেরেছেন, তাই না? এগুলো সহজ, তারপরেও আমি আপনাদের হাত থেকে করাচ্ছি, কারণ আপনাদের চর্চার প্রয়োজন আছে। শুধুমাত্র তাত্ত্বিকভাবে দেখে গেলে হচ্ছে না, আপনাদের এটা প্র্যাকটিক্যালি করতে হবে। এবার দেখেন, এখানে একটা প্যানেল, ধরেন এই অ্যালাইনমেন্ট কিংবা যে কোনো একটা প্যানেল আপনি এই পাশে টান দিয়ে নিয়ে এসে ফাঁকায় নিয়ে এসে দেখেন ক্রস বাটন আছে, এখানে আপনি চাইলে বড়ও করতে পারবেন। এই যে এখানে ক্রস থেকে কেটে দেবেন। এবার ওইটার নাম মনে রাখেন, রেখে উইন্ডো থেকে সেটা খুঁজে বের করেন, যেটা সরাবেন। এই যে আমি অ্যালাইনটা সরালাম, অ্যালাইনটা আনলাম, এনে আমি আবার এই ডান সাইডে এই জায়গা সেট করছি। এই জিনিসটা একটু কঠিন আছে, এটা সবাই করে দেখান। ধরেন আমি এই যে কালারটা নিচ্ছি, এই যে কালারটা নিয়ে আমি এই পাশে নিয়ে আসলাম, এই জায়গাতে ক্রস থেকে কেটে দিলাম, দিয়ে উইন্ডো থেকে এই যে কালারটা আবার খুঁজে বের করলাম, করে এটা আবার এখানে সেট করলাম। এই যে বিষয়টা, এটা আপনারা সবাই ট্রাই করেন। এটা হয়ে গেলে আমরা পরের স্টেপে যাব। পেরেছেন সবাই? যে কোনো একটা প্যানেল সরিয়ে ওইটা আবার সেট করেন, এতে করে আপনি পরবর্তীতে যে কোনো প্যানেল লাগলে প্রয়োজন অনুযায়ী ওখানে সেট করতে পারবেন। আচ্ছা, যদি হয়ে থাকে আমরা পরের স্টেপে যাই, ডিরেক্ট সিলেকশন টুল। রেক্ট্যাঙ্গেল বক্স সিলেকশন, বক্স। দেখেন, গত ক্লাসে আমরা সিলেকশন টুল দেখছিলাম। আমি একটা বক্স ক্রিয়েট করলাম, করার পর এটার কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে, আমি এখান থেকে অন্য একটা কালার দিচ্ছি, তাহলে দেখতে বা বুঝতে সুবিধা হবে। এবার দেখেন, এদিকে খেয়াল করেন সবাই, এখানে এই বক্সটা সিলেক্ট করাতে সিলেক্ট করলাম, নর্মালে সিলেক্ট, আর এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন। সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, এর মধ্যে পার্থক্য কী? সিলেকশন দিয়েও সিলেক্ট হচ্ছে, ডিরেক্ট সিলেকশন দিয়েও সিলেক্ট হচ্ছে। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা দেখেন, নর্মালে সিলেকশন টুল দিয়ে যদি সিলেক্ট করে এভাবে কার্ভ করি, 4টে কর্নারই কার্ভ হচ্ছে। আমি যদি চাই যে কোনো একটা কর্নার আমি কার্ভ করব, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার করব। খেয়াল করেন, এই কর্নারটা আমি এইভাবে সিলেক্ট করলাম, কীভাবে? এবার ড্র্যাগ করে এইটুক সিলেক্ট করলাম, এই কর্নার সিলেক্ট হয়ে গেল। এবার এটা আমি চাইলে ড্র্যাগ করতে পারছি। আবার এই নিচেরটা দরকার, এই নিচেরটা ড্র্যাগ করলাম। এবার দেখেন, একই সাথে আমি যদি 2 মাথা হচ্ছে করতে চাই, এই 2 মাথা আমি সিলেক্ট করলাম, এভাবে ড্র্যাগ করলাম। আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, আমার মনে হলো এই কোনাকুনি কর্নার আমার সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে ভাই? এদিকে খেয়াল করতে হবে। কোন দিকে খেয়াল? এদিকে খেয়াল করেন। এই কোনায় একটা সিলেক্ট করলাম, এবার যদি এই কোনায় সিলেক্ট করি তাহলে কি হবে? এটা ডিসিলেক্ট হয়ে এটা সিলেক্ট হয়েছে। আচ্ছা, সিলেক্ট হয়েছে কি হয়নি এটা আমরা বুঝবো কি করে?
এটা দেখেন পুরোপুরি নীল কালারে ভরাট, কিন্তু এইগুলা দেখেন মাঝখানে সাদা রয়েছে। তো শিফট ধরে আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে এইটাও সিলেক্ট হবে, এটাও সিলেক্ট হবে, দুইটাই একই সাথে সিলেক্ট রাখতে হলে শিফট ধরতে হবে। এবার যদি আমি এই ডটটা ক্লিক করে ধরে ড্র্যাগ করি তাহলে দেখেন দুই মাথা হচ্ছে রাউন্ডেড হলো। আমি যে বিষয়গুলো বললাম এখন 3টে স্টেপ, প্রথমে একটা কর্নার কাট করা, তারপরে হচ্ছে এভাবে 2টা কর্নার কাট করা, এরপরে কোনাকুনি কর্নার এখানে একটা ক্লিক করে, এখানে একটা ক্লিক করে শিফট ধরে এখানে একটা ক্লিক করে, এই যে এই 3টে স্টেপ আপনারা সবাই করে দেখান। আচ্ছা এদিকে খেয়াল করেন সবাই, আমি একটা বক্স ক্রিয়েট করব। এই বক্স ক্রিয়েট করার মাধ্যমে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের কাজ ভালোভাবে শিখতে পারবো। খেয়াল করেন আমি প্রথমে শিফট ধরে একটা স্কোয়ার শেপ নিচ্ছি। এই যে এই টুলে থাকা অবস্থায় শিফট ধরে একটা স্কোয়ার শেপ নিলাম। আচ্ছা আমি আরেকটু ছোট করি, শিফট ধরে এটা একটু ছোট করি। এবার অলটা চেপে ধরে এর একটা ডুপ্লিকেট নিচ্ছি। দেখেন আমি যদি ডানে বায়ে না সরাতে চাই, এমনি নর্মালি হাত দিয়েও হবে। এই যে পার্পেল কালারের একটা দাগের মাধ্যমে ইন্ডিকেট করে বোঝাচ্ছে যে দাগটা এই শেপটা সোজাসুজি আছে, এবং এই নিচের দাগ এবং উপরের দাগের সাথে মিলে যাবে যখন, তখন দেখেন ইন্টারসেক্ট লেখা আসছে, এবং আড়াআড়ির দিক থেকেও একটা পার্পেল কালারের দাগ দিয়ে বোঝাচ্ছে যে এই বক্স আর এই বক্সের দাগে দাগে মিলে গিয়েছে। আবার অলটা চেপে ধরে আমি ডান দিকে একটা নিচ্ছি, দেখেন এখানেও ইন্টারসেক্ট লেখা আসছে, তার মানে এই জায়গায় আর এই জায়গায় মিলে গিয়েছে। এবার খেয়াল করেন আমরা একটা বক্স ক্রিয়েট করার ট্রাই করব। এই যে ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এতক্ষণ হচ্ছে সিলেকশন টুল থেকে এর কপি নিয়েছি। এবার ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমি এই উপরের 2 মাথা ধরে এই যে ডান দিকে নিচ দিকে নিয়ে আসলাম। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। এবার দেখেন ডান সাইড থেকে এই 2 মাথা ধরে আমি এই দাগের উপরে, মানে এই পাতের উপরে ক্লিক করে ধরে আমি এর সাথে মিলাই দিছি এবং লেখা আসছে ইন্টারসেক্ট। আমি এখনও এই বক্সটা কাস্টমাইজ করতে পারবো। এই 3 মাথা ধরলাম, ধরে যদিও এর রেশিওটা নষ্ট হয়ে যাবে, আমার আগেই করা উচিত। ব্যাস একটা বক্স ক্রিয়েট করলাম। এবার এই পুরো বক্সটা ধরলাম, ধরে আমি চাইলে এরও একটা ডুপ্লিকেট নিয়ে নিতে পারি। তো এই যে বিষয়টা, এটা আপনারা যদি ট্রাই করেন তাহলে হয়তো ডিরেক্ট সিলেকশন টুলের যে জটটা এটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা সবাই এটা ট্রাই করেন। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি আরেকবার দেখাবো কি? ওকে ভাই, দেখেন আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছি শিফট প্রেস করে, মোটামুটি ছোট অবস্থায়। এবার এর একটা ডুপ্লিকেট নিলাম, ডান সাইডে একটা ডুপ্লিকেট নিলাম। এরপর কি করব, ডিরেক্ট সিলেকশন টুলে যাব, যে মাথার এই 2টা এই ইটা দাগটা আমি পাত যখন লেখা আসবে তখন এটা টান দিব। এবার এই ডান সাইডের এটা ধরে এর সাথে মিলাই দেব। এই আচ্ছা এদিকে খেয়াল করেন, আমরা এবার একই সাথে গ্রুপ আনগ্রুপটা বোঝার চেষ্টা করি। এখানে দেখেন আমি সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি যদি একটা করে ক্লিক করি সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাই না ভাই? এদিকে খেয়াল করেন সবাই, এখানে আমি যদি একটা একটা করে সরাই তাহলে এটা সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি এটা একসাথে থাকুক। আমি একবার সিলেক্ট করব, 3টে একসাথে সিলেক্ট হবে। এটা হচ্ছে গ্রুপ করতে হবে। এটা সম্পূর্ণটা সিলেক্ট করলাম অবজেক্ট থেকে, এই যে গ্রুপ। তাহলে দেখেন নর্মালে সিলেক্ট করলে 3টাই সিলেক্ট হচ্ছে। ভাই আগে এটা দেখেন তারপর ওইটা, এটা নতুন কিছু দেখানো হচ্ছে। এদিকে খেয়াল করেন, এখানে গ্রুপ বিষয়টা বুঝলেন। এবার এটা কোনো কারণে আমার আনগ্রুপ করা প্রয়োজন। আচ্ছা আরেকটা বিষয়, আপনার যদি মনে হয় গ্রুপ থাকা অবস্থায় আমি এটা সরাবো, সেক্ষেত্রে আপনি ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার করতে পারেন। এই দেখেন ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি গ্রুপ করা ফাইলের ভিতর থেকেও এটা নড়াতে পারছি। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের আরেকটা কাজ। কন্ট্রোল জেড দেওয়ার ব্যাকে আনলাম। এমনি নর্মালি সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি একটা সিলেক্ট করলে 3টাই সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা সবাই করেন তো? আচ্ছা গ্রুপ শিখলেন, এবার আনগ্রুপটা দেখাই দিই। এটা সিলেক্ট করে আপনি অবজেক্ট থেকে যদি এই যে আনগ্রুপে যান, এটা আনগ্রুপ হয়ে যাবে, এবার আলাদা আলাদা হবে। আরেকটা জিনিস, এবার শর্টকাট কি বলে দিই। এই 3টা ধরলেন, কন্ট্রোল জি দিলে গ্রুপ হবে,
আর কন্ট্রোল অল্টা জি দিলে অথবা রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ, এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট গ্রুপ ক্লিক করে আনগ্রুপ অপশন পেয়ে যাবেন। তাহলে আমি যে বিষয়গুলো বললাম গ্রুপ আনগ্রুপের বিষয়টা, এটা সবাই ভালোভাবে আয়ত্তে আনেন। গ্রুপ আনগ্রুপের বিষয়টা আমি আরও ভালোভাবে ক্লিয়ার করি। দেখেন এখানে আলাদা আলাদাভাবে আছে, তো এটা আমি গ্রুপ করতে চাচ্ছি, এইগুলো সব সিলেক্ট করতে হবে। অবশ্যই সিলেক্ট না হইলে গ্রুপ হবে না। এগুলো সব ধরলাম, রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ। আবার অবজেক্ট থেকেও গ্রুপ করা যাবে, এই যে অবজেক্ট থেকেও গ্রুপ। আবার চাইলে কন্ট্রোল জি চাপ দিলে গ্রুপ হবে। আমি তিনভাবে বললাম, রাইট বাটন ক্লিক করে অবজেক্ট থেকে গিয়ে আবার কন্ট্রোল চেপে ধরে জি, তো যেটা আপনার ভালো মনে হয় সেই দিকে যাবেন। এইবার কিন্তু তিনটাই শিখতে হবে, তিনভাবেই শিখতে হবে। এবার আনগ্রুপ করবেন কীভাবে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এটা সব থেকে সহজ। আর যা আনগ্রুপ করবেন, যেই কাজই করবেন সেই অবজেক্টটা কিন্তু সিলেক্ট থাকতে হবে। এই সিলেকশন টুলে থাকা অবস্থায় এভাবে ক্লিক করে সিলেক্ট করে তার উপরে ওই যা করতে চান সেটা করবেন। গ্রুপ আনগ্রুপ যা করবেন, অনেক ইফেক্ট আছে, ওইগুলো সিলেক্ট না করে হয় না। আচ্ছা, গ্রুপ আনগ্রুপের বিষয়টা সবার কি ক্লিয়ার? আশা করি এটা কঠিন কোনো বিষয় না, একদম সহজ বিষয়। এবার আমরা পরের স্টেপে যাই। আচ্ছা, এগ ম্যাঙ্গো এগুলো একটু ট্রাই করি, ছোটোখাটো বিষয়গুলো খেয়াল করেন। কালার এখান থেকে ডিফল্ট কালার করে দিবেন। এই যে এখানে ক্লিক করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। আমরা একদম সাদামাটাভাবে ডিজাইন করব। এরপর আমরা একটা এলিপস নিচ্ছি একটু লম্বালম্বিভাবে। এটা একটা ডিমের মতো, তাই না? কিন্তু ডিমের অরিজিনাল শেপ হয় কীরকম, একটু উপরের দিকে চিকন হয়, নিচের দিকে একটু মোটা হয়, এই টাইপের হয়। তো ওইটা আমরা ট্রাই করব। দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি চাইলে মাঝের এখানে কয়টা হচ্ছে, এগুলোকে বলা হয় অ্যাঙ্কর। অ্যাঙ্কর একটা বৃত্তে 4টা অ্যাঙ্কর থাকে। তো আমরা এই মাঝখানের 2টা অ্যাঙ্কর, এই অ্যাঙ্কর আর এই অ্যাঙ্কর, এই 2টা অ্যাঙ্কর সিলেক্ট করলাম, করে আমি নিচের দিকে টান দিচ্ছি। এতে করে নিচের দিকে একটু মোটা হয়েছে, উপরের দিকে একটু সরু হয়েছে। এটা করেন সবাই। অ্যাঙ্কর বুঝতে হবে, অ্যাঙ্কর ট্যাঙ্কর সব কিছু আমাদের বুঝতে হবে। আচ্ছা, সবাই খেয়াল করেন এদিকে, এটা পেরেছেন না সবাই? দেখেন একটা বৃত্ত নিচ্ছি আমি লম্বা টাইপের, একটু লম্বা হবে, এই যে মোটামুটি ডিমের শেপের। এরপর আমি যেটা বললাম যে আপনারা এই 2টা অ্যাঙ্কর সিলেক্ট করবেন ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে। এই যে মাঝখান দিয়ে এরকম একটা বাউন্ডারি তৈরি করলাম, মানে এরকমভাবে তৈরি করলে হবে। আপনি যদি পুরোটা কভার করেন তাহলে কিন্তু সব অ্যাঙ্কর সিলেক্ট হয়ে যাবে, লাভ হবে না। আপনাকে মাঝখান থেকে এতটুকু সিলেক্ট করতে হবে, করে এটা একটু টান দিতে হবে, একটা অ্যাঙ্কর ধরে নিচের দিকে টান দিতে হবে, এই অ্যাঙ্কর ধরে, তাহলে ডিমের মতো দেখাবে। এটা করেন সবাই। আচ্ছা, এদিকে খেয়াল করেন। এবার ডিরেক্ট সিলেকশন টুলের কাজ দেখছি আমরা, এতক্ষণে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের কাজ দেখছি। এখন দেখেন উপরের এই অ্যাঙ্করে যদি আমি একটা ক্লিক করি, মাউসের কার্য যখন একদম সেন্টার পয়েন্টে উপরে নিয়ে যায় তখন লেখা আসছে অ্যাঙ্কর এবং একটা ছোট বক্স শো হচ্ছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এইগুলোকে বলা হয় হ্যান্ডেল। এই হ্যান্ডেল ধরে আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি। এটা টান দিয়েছি, দেখেন ডান সাইডে বড় হয়েছে, এইদিকে নিচ দিকে টেনে নিয়ে এসেছি, এটা এরকম হচ্ছে। এগুলোর ব্যবহার আমরা পরবর্তীতে আরও ভালোভাবে দেখব। আপাতত দেখেন হ্যান্ডেলটা বের করে দেখেন, দেখে এটা একটু ডানে বায়ে সরান।
উপরের অ্যাঙ্করে একটা ক্লিক করেন ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে। এই যে একটা বৃত্ত নিলাম, ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এখানে একটা ক্লিক করবেন, করে এভাবে টানা, এই হ্যান্ডেল ধরে একটু টানাটানি করেন। আচ্ছা এদিকে খেয়াল করেন সবাই, এটা আমি আরেকবার দেখাই দিচ্ছি, সবাই আরেকবার চেষ্টা করবেন। আমি একটা এলিপস নিচ্ছি একটু লম্বা টাইপের, নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম। আচ্ছা এটা আমার ফিল অ্যান্ড স্ট্রোক ঘুরায় নিতে হবে, সাদার জায়গায় কালো করতে হবে, এখানে ক্লিক করে সাদার জায়গায় কালো করে ফেললাম। এবার আমি উপরেটা ধরলাম, এটা একটু ডানে সরাতে পারি। এবার এই যে ডান সাইডে যে অ্যাঙ্করটা আছে এখানে ক্লিক করলে দুইটা হ্যান্ডেল এই পাশে শো হচ্ছে। তো আমি একটা ডান দিকে, উপরেরটা ডান দিকে সরালাম, কিন্তু আমার শেপ অতটা ভালো লাগছে না। এবার এইটা ধরে, এই অ্যাঙ্করটা ধরে নিচের দিকে নিয়ে আসলাম। ওকে, এটা করলে আপনি একটা পারফেক্ট আমের শেপ পেয়ে যাচ্ছেন। এইবার পাতা তৈরির বিষয়, রেক্ট্যাঙ্গেল একটা বক্স নিলাম, নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটা ধরলাম, এটা ধরলাম, টান দিলাম। এবার এটা এখানে বসালাম। এটা চাইলে আমি ফিল কালারে কনভার্ট করতে পারি, এই যে এখান থেকে সোয়াইপ করতে পারি কালার, সাদার জায়গায় কালো, কালোর জায়গায় সাদা হয়ে গেল। এবার চাইলে এখানটা একটু রোটেটও করতে পারি ইচ্ছা মতো। এবার আমি একটা বুটা তৈরি করব, রেক্ট্যাঙ্গেল একটা লম্বা লম্বিভাবে নিয়ে নিচ্ছি। আচ্ছা এদিকে খেয়াল করেন, আমরা মোটামুটি ডিরেক্ট সিলেকশন টুলের কাজ দেখলাম। এবার আমরা কালার দেখব, এরপর ম্যাজিক ওয়ান টুল, ল্যাসো টুল, অ্যারেঞ্জ, অ্যালাইন, পাথফাইন্ডার এগুলো দেখব। তো আমরা আমটাই আগে কালার করি। আমের কালার এটা যদি আমরা করি, কালার প্যানেল কোথায়, এই যে উপরে এখান থেকে কালার চেঞ্জ করা যাবে, এটাকে বলা হয় কালার সোয়াসেস। এদিকে খেয়াল করেন সবাই, এখান থেকে কালার চেঞ্জ করা এটাকে বলা হয় কালার সোয়াসেস। এই জিনিসটা আপনারা ডান সাইডে এই সোয়াসেস থেকে পেয়ে যাবেন, এই সোয়াসেস থেকে। এরপর এই সোয়াসেস অপশনটা যদি না থেকে থাকে, উইন্ডো থেকে আপনারা খুঁজে পাবেন, সোয়াসেস লেখা আছে দেখেন, এই যে এটা SWATCH। তো এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। অবশ্যই যে অবজেক্টটা সিলেক্ট থাকবে ওইটারই কালার চেঞ্জ হবে। এবং এটার কালার আমি সবুজ করে দিচ্ছি। এভাবে কালার চেঞ্জ করা গেল। এবার এগুলো সব আমরা স্ট্রোক নান করে দিতে পারি। দেখেন খেয়াল করেন, এখানে সবগুলোর স্ট্রোক রয়েছে। আমি সবগুলো চাইলে সিলেক্ট করে এখান থেকে যদি এই স্ট্রোক অপশনে যাই, এই স্ট্রোকের অ্যারো চিহ্ন থেকে এখান থেকে নান করতে পারি, তাহলে আর এর কোনো স্ট্রোক থাকবে না। আচ্ছা কালার প্যানেল সম্পর্কে আমরা খুব ভালোভাবে এখন বোঝার চেষ্টা করব। কালার এটা সিলেক্ট করলাম, কালার আমরা কয়ভাবে চেঞ্জ করতে পারি আগে এইটা দেখি। এটা সিলেক্ট করলাম, এখান থেকে চেঞ্জ করা যাবে। এখানে কিছু ডিফল্ট কালার দেওয়া আছে, চাইলে আমি আরও কালার এখানে আনতে পারবো। এই দেখেন এখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে বিভিন্ন ধরনের কালার আছে এখানে। আমি ধরেন নেচার কিংবা হচ্ছে প্যাটার্ন, বিভিন্ন ধরনের কালার আমি নিয়ে আসতে পারবো। ধরেন ফুড থেকে বেভারেজ ফ্রুটস, তো আমি এখান থেকে বেভারেজে যাই। দেখেন বেভারেজে ক্লিক করাতে আরেকটা নতুন করে একটা কালার সোয়াসেসের প্যানেল আসলো। এখান থেকে চাইলে যে কোনো কালার আমরা নিতে পারবো। এখানে এগুলো সব বেভারেজের কালার। এই হচ্ছে সোয়াসেসের বিষয়টা। এইবার আসি, এখান থেকে তো কালার চেঞ্জ করা দেখলাম। এবার বাম পাশে নিচে এই যে এই কালার অপশনে ডাবল ক্লিক যদি করি, এই ফিল কালারে একটা কালার পিকার পপ আপ এসছে। এই পপ আপটাতে আমরা একটা কালারের শেড এখান থেকে সিলেক্ট করতে পারি।
এখানে সব ধরনের কালার আছে। ধরেন আমি ব্লু কালার সিলেক্ট করলাম, করার পরে এখানে একটা কালারের বিভিন্ন শেড এখান থেকে সিলেক্ট করতে পারবো, একদম হোয়াইটও দিতে পারবো, একদম ব্ল্যাকও দিতে পারবো। আর এখানে কালারের বিভিন্ন ভেরিয়েশন এখানে আছে। আমি এই ডটটা যেখানে রাখবো সেই কালারটা নিয়ে নিবে। এখানে এই অপশনটা খেয়াল করেন, এটা হচ্ছে পূর্বের কালার, আর এখন আমি যে চেঞ্জটা করছি সেটা উপরেরটা। মানে আমি তো এই অবজেক্টটা সিলেক্টেড করে আসি, তাই না? এটা সিলেক্ট করে আসি, তাই এই হলুদ কালারটা এখানে দেয়া আছে। এবং আমি বর্তমানে যে পরিবর্তনটা করতে চাচ্ছি সেটা উপরের শেডে, এই যে এই ব্লুতে বোঝাচ্ছে। আমি যদি এরকম করি, এই যে এখানে সেই কালারটা দেখা যাচ্ছে। এবার আমি যদি ওকে দিই তাহলে এই ব্লু কালারটা হয়ে যাবে। এই যে ওকে দিলাম, এই ব্লু কালারটা এখানে হয়ে গেল। এবার আবার এখানে ডাবল ক্লিক করি, আমি এই বিষয়গুলো আপনাদের বোঝানোর চেষ্টা করি। এখন দেখেন সিলেক্টেডও যা আছে, এখানে দুইটা শেড সিলেক্টেডও যা আছে বর্তমানে তাই আছে, আমি কোনো পরিবর্তন করিনি। আমি যদি এখানে একটু পরিবর্তন করি তাহলে এখানে লাইভে কালারটা দেখতে পারবেন এবং ওকে দিলে সেই কালারটা হয়ে যাবে। এবার এখানে কিছু অপশন আছে, এগুলো একটু বোঝার চেষ্টা করি। এগুলো মান পরিবর্তন করা যায়। দেখেন এটা চেঞ্জ করলে এই শেডে উপরে নিচে যাচ্ছে, তাই না? এইবার দেখেন এটা চেঞ্জ করলে এই শেডটা উপরে নিচে হচ্ছে, এটা চেঞ্জ করলে কি হচ্ছে, এইটা ডানে বায়ে যাচ্ছে, এইটা দেখছেন, এইটা ডানে বায়ে যাচ্ছে। আবার এটা চেঞ্জ করলে কি হচ্ছে, উঁচু নিচে হচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? এগুলো আমি এখানে ম্যানুয়ালভাবে করছি আর এখানে সরাসরি করছি, এই আর কি। এই যে এটা এখানে এগুলো কালার আপ ডাউন করার অপশন। আচ্ছা, এখানে এগুলোর বিষয় আছে, যেমন এটা হচ্ছে HSB, আর এটা RGB কালার মোড তো আমরা দেখেছি। এরপর CMYK, প্রিন্টের ক্ষেত্রে CMYK কালার ব্যবহার করা হয়। এবং এখানে নিচে এই অপশনটা হচ্ছে কালারের কোড। এই কোডে এই কালার হয়। দেখেন আমি ধরেন অন্য একটা কালার নিচ্ছি, এই পার্পেল কালার নিলাম, এই পার্পেল কালারের কোড দেখেছেন ভিন্ন হয়ে গিয়েছে। আমি এখানে আসলাম, এর কালার আবার ভিন্ন হয়ে গেছে। তো আমি এই কোডটা আমি কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম এই কোডটা। আমরা কোড ব্যবহার করা দেখবো। দেখেন এটা এই কালার হলো। এবার আমি এইটাতেও এই কালার করব কিভাবে, ওই কোড ব্যবহার করে। কোড ব্যবহার করা শিখি। এখানে ডাবল ক্লিক করলাম, করে ওই কোডটা এখানে পেস্ট করলাম। আমি আগে কিন্তু Ctrl+C দিয়ে এটা সিলেক্ট করে কপি করে নিয়েছিলাম। এটা সিলেক্ট করেছি কীভাবে, এখানে ডাবল ক্লিক করেছি, দেখেন এখানে ব্লু হয়ে গেল না, তার মানে এটা সিলেক্টেড। এবার Ctrl+C দিলে এটা কপি হয়ে গেল। আচ্ছা সরি, আমি তো কপি আগে অলরেডি একটা করছিলাম, আমি ওইটা আনবো কীভাবে? আমার এখন কপি কয়টা আছে? দুইটা। এই যে কেবল এই সবুজ কালারের কোডটাও কপি করে ফেলেছি। আমি তো এখন পেস্ট করলে এটাই পেস্ট হবে, যে Ctrl+V দিলে এটাই পেস্ট হবে। আগেরটা এখন পেস্ট করব কিভাবে? শর্টকাট কি আছে, Windows-V। আগে দিয়েছিলাম Ctrl+V, এবার দেবো Windows-V। দেখেন রিসেন্টলি আমি যে কপিগুলো করেছি সেগুলো এখানে শো করছে। তো আমি এখানে সেকেন্ডটা ক্লিক করলাম, মানে এই পার্পেল কালারের কোডটা। এবার আমি যদি ওকে দিই, কী কালার হবে? পার্পেল কালার, গোলাপি কালার হবে। সরি, মিস্টেক। এখানে আবার ডাবল ক্লিক করলাম, এখানে Windows-V দিলাম, তাহলে প্রথমটা হবে না শেষেরটাই? তো শেষেরটাতে ওকে হলো না, যে Windows-V, তাহলে প্রথমটা হবে ওকে। পরিবর্তন যে হচ্ছে না, সিলেক্ট আছে, হচ্ছে না, দাঁড়া নতুন করে শেপ নিই। এবার হয়েছে, মানে ওখানে আসলে কিছু ক্ষেত্রে সফটওয়্যারে বাগ থাকে, এই জন্য সবসময় হয় না, অনেক সময় কন্ট্রোল প্যানেলেও কাজ হয় না। সেক্ষেত্রে আমরা যদি কম্পিউটার রিস্টার্ট দিই তাহলে এই বাগগুলো ক্লিয়ার হয়ে যায়। যেহেতু এগুলো আমরা ক্র্যাক ইউজ করি, তো এই সমস্যাগুলো ফেস করতে হয়।
তো খেয়াল করেন এখন কিন্তু কাজ হয়েছে। আমরা এই কালার প্যানেল থেকে আমি এই কোডটা এখানে পেস্ট করেছি, এখানেও হয়, এখানেও কোড পেস্ট করলে কাজ হয়, কিন্তু হয়নি, এটা আমারটাতে হয়নি, কিন্তু আপনাদেরটাতে হতে পারে বা হবে। কোড এক জায়গায় দিলেই সেটা কাজ হয়। আচ্ছা, তাহলে আমরা কোডের বিষয়টা দেখলাম, এখান থেকে দেখলাম, এটা দেখলাম। এবার ডান সাইডে আমরা দেখি এই যে কালার সোয়াসেস, এই সোয়াসেস অপশন তো আমরা এখানেও দেখেছি। সোয়াসেসের এখান থেকে আমরা বিভিন্ন কালার নিতে পারবো, ধরেন এই মেটাল কালার, এই যে